এটা তো আমরা কয়েক মাস যাবতই বলি, সাধারণ জনগণ কিন্তু মনে করে না দেশে কোনো সরকার আছে। একজন কৃষককে আপনি জিজ্ঞেস করেন, স্যারের গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন, আপনার গ্রামে জিজ্ঞেস করেন, আমার গ্রামে জিজ্ঞেস করেন, অজপাড়া গায়ে সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষদের, মানে ছোট পেশা যাদের, মানে ছোট বলতে আমরা বলতে যাদের আয় নিম্ন আয়ের মানুষ, তাদের জিজ্ঞেস করেন। আপনি গাজীপুর, সাভার, যাত্রাবাড়ি, আপনি গার্মেন্টস শ্রমিকদের জিজ্ঞেস করেন, দেখবেন তারা বলবে এই দেশে তো কোনো সরকার নেই। সুতরাং আমি যে আপনারা যেটা লিখেছেন লাইফ সাপোর্টে আছে কিনা, আমি তো মনে করি সরকারি তো এখন নাই। আবার ছাত্র আমাদের মাঝে মধ্যেই বলে থাকেন যে এই সরকার চলে বিদেশে বসা তার একজন গুরুদেব সহ এবং আরো কয়েকজন ইউটিউবারের পরামর্শে। সুতরাং আমরা তো লাইফ সাপোর্টে বললে তো কমই হয়। আমরা তো মনে করি যারা এখন দাবি করতেছে সরকারের ভেতরে সরকার আছে, নিঃসন্দেহে এই সরকারের ভেতরেও সরকার আছে, এই সরকারের বাইরেও সরকার আছে, এই সরকারের সাইডেও সরকার আছে, এই সরকারের আসমান জমিন সব জায়গাতেই আছে। আসলে সরকার যে কারা আমরা জানি না। আমরা দেখি যে ডক্টর ইউনূস একটা কথা বলেন, আবার সাথে সাথেই আমেরিকা থেকে একজন ইউটিউবার কথা বলেন, সাথে সাথেই দেখি যে আবার আরেকজন ফ্রান্স থেকে বলেন, এরকম বলতেই থাকেন এবং চেঞ্জ হয়ে যায় সাথে সাথে। আপনি দেখেন আমরা যখন বললাম যে স্বাস্থ্য উপদেষ্টা আত্মীয়করণ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টাকে, তখন আমাদের গালাগালি করা হলো আমরা ফ্যাসিস্টের দালাল, আওয়ামী লীগের দালাল, এগুলো গালি দেওয়া হলো। এখন দেখলাম যে এনসিপির এক নেতাই বলতেছে স্বাস্থ্য উপদেষ্টা আত্মীয়করণ, স্বজন প্রীতিতে আসছে, তার পদত্যাগ চায়। এই কথাগুলো কিন্তু আমরা আগেই বলেছি, বলার কারণে আমাদের দোষ হয়ে গেছে। আমরা যখন শুরুতে বললাম যে এই সরকারে অনেক লোক আছে যাদের পাসপোর্ট বাংলাদেশি নয়, তখন অনেকেই আমাদের সমালোচনা করলেন, আমাদের বিদ্যা বুদ্ধি নিয়ে হাসাহাসি করলেন। কিন্তু এখন আমরা দেখতেছি যে আস্তে আস্তে ধীরে ধীরে বের হয়ে গেছে তাদের পাসপোর্ট, কারো কারো একটা না, কারো কারো 3-4টাও আছে। আগে শুনতাম যে 5-7 জন ছিলেন যাদের ডুয়েল পাসপোর্ট, এখন শুনি 5-7 জন নয়, 17 জনের পাসপোর্ট, কারো পাসপোর্ট 2টা, কারো 3টা। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সব জায়গায় তাদের নাগরিকত্ব রয়েছে। আমরা 90 সাল থেকে মেজর আখতারুজ্জামান স্যারকে চিনি, টিভিতে দেখি। তখন তো সাদা কালো টিভি শুনতে, বা কেবল রঙিন টিভি সবার বাড়িতে নাই। আমরা তখন থেকে তাকে দেখলাম, এখনো তিনি দেশেই আছেন, তার ডুয়েল পাসপোর্ট আছে, শুনলাম না আমরা একদিনও শুনলাম না যে তার 2টা পাসপোর্ট আছে, বা তিনি গুলশান, বনানী, ধানমন্ডিতে 20 তলা বিল্ডিং করেছেন, 14 তলা মালিক হয়েছেন, আমরা শুনলাম না। বরং আমরা এও শুনেছি, টিভিতে দেখেছি, টিভিতে না পত্রিকায় পড়ে জেনেছি যে তিনি বিভিন্ন বিজনেস করতে গিয়ে নতুন নতুন তিনি লোকসানের মুখোমুখি হয়েছেন সরকারি ক্ষমতায় থাকতে। কিন্তু আমরা এখন কি দেখি যে কেউ 100 কোটি টাকার মালিক হয়ে যায় 7 দিনে, শুক্র 8 দিন এসে, কেউ 200, কেউ 300, কেউ 400 কোটি টাকা। সুতরাং এটা আমরা বলতেই পারি যে সরকারের ভেতরে সরকার আছে, সরকারের বাইরেও সরকার আছে। আপনি দেখেন এই দেশে কত বড় বুকের পাটা, তারা বলে ফেলে যে আমরা চুক্তি করেছি, আমরা এটা প্রকাশ করব না, চোরি পে চোরি ফের বেশি না চুরি। বাংলাদেশের রাজনীতিবিদদের এখন আমাদের আখতারুজ্জামান স্যার যেভাবে গালি দেন, ওইভাবে গালি দিতে ইচ্ছে করে। এখন বুঝতে পারলাম যে মেজর আখতারুজ্জামান স্যার কেন 7 বার বহিষ্কার হয়েছে, কারণ তিনি তো এগুলো মেনে নিতে পারেননি, আমরাও মেনে নিতে পারতেছি না। এটা কোনো কথা? বাংলাদেশের কোন রাজনীতিবিদ একটা কথা বললো না। 2-4 জন যারা মেজর আখতারুজ্জামান এমপির মতো আছেন, তারা 2-4 জন শুধু সরব হয়েছিলেন, 2-4 জন বুদ্ধিজীবী সরব হয়েছিলেন। কিন্তু আমাদের দেশে কি রাজনীতিবিদের অভাব? আমাদের দেশে কি নেতার অভাব না বুদ্ধিজীবীর অভাব? কোনো মানুষকে প্রতিবাদ করতে দেখি না। আমরা তার মতো 2-4 জনকে দেখে আমরা উজ্জীবিত হই, আমরা বলি এবং আমরা যথারীতি গালাগালি শুনতেছি, শুনবো। এবং আজকেও দেখলাম, আজকেও ফোন করে মিষ্টি মিষ্টি অনেকে হুমকি দিল। আমি স্যারকে ব্যক্তিগত ভাবে এটা পরে জানাবো, যেহেতু সামরিক ব্যক্তি, পরে জানাবো। যাই হোক, আসলে এই দেশের সরকারের ভিতর শুধু সরকার না, এই দেশটা এখন একবার যখন বাংলাদেশ স্বাধীন হয়, এটা গল্প শুনেছি সত্য কিনা, যে রাশিয়া থেকে এসেছিল 17 জন কমরেড, তারা বাংলাদেশ থেকে ফিরে গিয়ে তারপর পার্টি অফিসে, কমিউনিস্ট পার্টি অফিসে গিয়ে বলছিলেন সোভিয়েত ইউনিয়ন থাকতে যে দেশকে চালায়, এটা বঙ্গবন্ধু সরকারের কথা বলতেছি। তখন তারা বলেছে যে তারা বাংলাদেশ থেকে কি শিখে আসে, বলছে তারা নাস্তিক ছিল, এখন তারা আজকে থেকে আস্তিক, তারা এখন গড়ে বিশ্বাস করে। বলে কেন এটা ঘটলো? বাংলাদেশটা যে কিভাবে চলে এটা কেউ বলতে পারলো না, আল্লাহ, তাই সবাই বলে আল্লাহ চালায়, আল্লাহ চালায়। তো তারা এই জন্য আল্লাহ বিশ্বাস করে এখন, যে দেশটা আল্লাহ চালাইতো 72 সালে। এখন আল্লাহ চালায় না ভগবানে চালায় না খুদায় চালায়, আমরা বুঝতে পারতেছি না। আমরা খুবই চিন্তিত। আপনি দেখেন, মানুষ মারা গেল, আমরা ওইখানে কাঁদলাম, আমাদের চোখে পানি ঝরে। আর যারা শাসক, তারা বুকে কালো বেল্ট ধারণ না করে পায়ে কালো জুতা পরে জুস খায়, হাসাহাসি করে। আমরা সরকারের ভেতর সরকার আছে তোমরা বলতেই পারি। ওই দিন আমি স্যারের রেফারেন্সে শুনে আমি কিছু কথা বলেছি, কিছু কট্টর এই সরকারের যারা পক্ষে, তাদের সাথে আলোচনা করেছি। তারা আমাকে এমন জ্ঞান দিল যে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম যে তো আমি বলি নাই, স্যারের নাম বলছি, তাও তারা মানতে রাজি না। মানে আমি তো অভিজ্ঞ না, তিনি তো সামরিক ব্যক্তি, তিনি যা বলেছেন। এখানে 2 জন ছিল সেখানে বিমানে, একজনের নাম এখনো কেউ বলে না, একজনকে শুধু হিরো বানায়,
বিমান বাহিনীর প্রধান এসে বড় বড়, আমি দেখলাম বিমান বাহিনীর প্রধান এসে ফরিদ ভাই একটু একক ফ্লাইট ছিল, এটা ফ্লাইট ছিল একক, স্লো ফ্লাইট ছিল, ওটা স্যারও বলছেন একক ফ্লাইট। তারপর আমরা বিমান বাহিনীর প্রধানের বক্তব্য দেখলাম, তিনি এসে তিনি কিন্তু আহতদের সাথে ছবি নাই। অদ্ভুত ব্যাপার, স্যার যেদিন বিমান বাহিনীর পক্ষে গালি দিল, মানে একটু স্ট্রং কথা বললেন, শক্ত গালি দিলেন, আমি বিস্মিত হয়েছিলাম। স্যার তো নিজেও একজন সামরিক লোক ছিলেন, তার ওই গালি দেওয়া সঠিক ছিল। তার প্রমাণ কি? আপনি দেখেন বিমান বাহিনীর প্রধান এসে কাদের সাথে ছবি উঠাইলো। আরে ভাই, সেনাবাহিনীর লোক উদ্ধার করবে, তারা তো জান দিতে গেছে, তাদের প্রশংসা আমরা করবো। সে বিমান বাহিনীর প্রধানকে কেন গিয়ে সেখানে ফটো সেশন করতে হবে? কেন তিনি এই ছাত্রদের সাথে ফটো সেশনটা করলেন না? বিমান বাহিনীর প্রধান তিনি এসে সামরিক ব্যক্তিদের সাথে ফটো সেশন করলেন যারা উদ্ধার কাজ করছে, কিন্তু যারা আহত হইলেন, নিহত হইলেন, সেখানে আমরা যেতে দেখলাম না। তো এই যে দায় ভার, এগুলো কে নিবে? সুতরাং সরকারের ভিতর সরকার আছে, আমরা এটা বুঝতে পারি। কে চালাচ্ছে এই দেশটা? একটা এনজিওর দোকানদার তো দেশ চালাইতে পারে না। আমি মেজর আখতারুজ্জামান স্যারের রাজনৈতিক দর্শনের দ্বিমত হইতে পারি, আমি আপনার সাথে রাজনৈতিক দর্শনের দ্বিমত হইতে পারি, আমি কমরেড প্রিন্সের সাথে রাজনৈতিক দর্শনের দ্বিমত হইতে পারি, আমি আওয়ামী লীগের উবাইদুল কাদের সাহেবের সাথে রাজনৈতিক দর্শনের দ্বিমত হতেই পারি, কিন্তু আমার দেশ তো তারাই চালাবে ভাই। আমার দেশ চালাচ্ছে এনজিওর দোকানদার এবং তার স্টাফেরা। তো আমি তো সেটা বলবোই যে দেশটা আসলে কে চালায়। আমারও সেই প্রশ্ন, সেই যে অজপাড়াগার, আমার অন্তত গ্রামের মানুষ বলে আমার বাবা এই দেশের আসলে সরকার কারা, এই প্রশ্ন করে তারা, এইভাবে প্রশ্ন করেছে। এটা এখন না, 3-4 মাস আগেও করেছে। তো আমরা যতক্ষণ এই দেশের রাজনীতিকদের হাতে এই দেশের শাসনভার না পড়বে, না হাতে না যাবে, ততক্ষণ আমরা এরকম অবস্থাতেই থাকবো। আমাদের উপর ঝড় আসবে, তুফান আসবে, বন্যা আসবে। ইদানিং শুনলাম চীনে আবার বাদ দিতেছে, মানে খরাও আসবে, ভয়ঙ্কর খরা। তো এগুলো তো হবেই, কারণ মেজর আখতারুজ্জামান স্যার জানে যে তার গ্রামের কৃষকটা বাড়িতে চাউল আছে কিনা। তিনি ঢাকায় এমপি হোস্টেলে থাকলে তিনি বুঝতে পারেন তার বাড়িতে চাল আছে কিনা, তিনি খবর বুঝতে পারবেন। এনজিও গ্রামের দোকানদাররা তো বুঝতে পারবে না, তারা বুঝতে পারে কিভাবে কিস্তিটা তুলতে হবে। তো এই দেশটা তো আসলেই কলাপস করবে যে কোনো সময়। বিশেষ করে এই যে মাইলস্টোনের আগুন, ওই যে ওই দিন স্যার বললেন, এই আগুন মনে হয় যমুনায় পৌঁছে গেছে, এরা বুঝতে পারতেছে না। এই আগুন আর আগুন নাই, মানে 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 অদৃশ্যভাবে সেটা দাবানলে পরিণত হয়ে গেছে এবং এই সরকারের উপরে পড়বে। জি, আমরা আসলে আমাকে অনেক মেসেজ করে আমরা হয়তো জন স্যারের বক্তব্য শুনবো, কারণ আমরা অনেক শিখি। আপনার কাছে অনেক কিছু শেখার আছে, দেশের জনগণের যারা আমাদের মতো বয়স এবং নতুন রাজনীতিবিদ, তাদেরও শেখার অনেক কিছু আছে। জি, ধন্যবাদ।